বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গুরুত্ব পাবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, নতুন মাত্রা পাবে সম্পর্ক। ব্রিক্সে যোগ দিতে বাংলাদেশকে সমর্থন দেবে চীন, তারেক রহমান লি কিয়াং বৈঠক, 2 চুক্তি ও 13 সমঝোতা স্মারক সই। আজ পবিত্র আশুরা, এদিন কারবালায় শহীদ হন মহানবীর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন। রাজধানীতে তাজিয়া মিছিল ঘিরে বাড়তি নিরাপত্তা। রাজধানী এখন ছিনতাই, চাঁদাবাজি আর অপরাধের নগরী। 6 মাসে বিভিন্ন থানায় 500 মামলা, আইনের যথাযথ প্রয়োগের তাগিদ। সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে আরেকটি বিপ্লব অনিবার্য বললেন জামায়াত আমির। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি 11 দলের। ময়মনসিংহে ভয়াবহ রূপ নিয়েছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। বছরের প্রথম 6 মাসে ঘটেছে 98টি ধর্ষণ, উদ্বেগে নগরবাসী। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি নাফিলা হাসরাত। এবার বিস্তারিত। চীন সফরের শেষ দিন আজ সকালে কিছুক্ষণের মধ্যে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল 10টায় বেইজিং এর ঐতিহাসিক গ্রেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী, যা দেশের মানুষের উন্নয়ন অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফল বয়ে আনবে। 4 দিনের চীন সফর শেষে বিকালে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার বাংলাদেশ ও চীনের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে। তিনি জানান, ব্রিক্সে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশকে সমর্থন দেবে চীন। মোটর শোভাযাত্রায় বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় বিকালে বেইজিংয়ের বিখ্যাত গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় শেষে 2 দেশের প্রতিনিধিদের পরিচয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় 2 প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় বাজানো হয় 2 দেশের জাতীয় সঙ্গীত। পরে 2 প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মোংলা পোর্ট ও কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সংক্রান্ত 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, আঞ্চলিক অংশীদারিত্ব বাড়ানো, রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। বাংলাদেশের one of the top national security concerns. We have to resolve the Rohingya crisis. Honorable Premier of the People's Republic of China gave a very positive gesture to Prime Minister Rahman that they will always be on the side of positive cooperation. প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বিএনপি সরকারকে সমর্থন দিয়ে কৌশলগত অংশীদার হয়ে কাজ করার আশ্বাস দিয়েছে চীন। আমাদের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। এর আগে সকালে বেইজিং এর রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 9 বারের চীন সফরের কথা উল্লেখ করেন চীনের প্রধানমন্ত্রী। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দেশটির সাথে অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আঞ্চলিক ভারসাম্যও গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, বেইজিং, চীন।
180 দিনের পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দিয়ে বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনা বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা দিতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণাও দেন তিনি। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে চীনা ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ প্রেজেন্টেশন তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, যেখানে অংশ নেন চীনের 125 জন ব্যবসায়ী। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সাথে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বিনিয়োগ বাড়াতে চীনের জন্য বিশেষ সেবা চালুর ঘোষণাও দেন সরকার প্রধান। My government has taken up a rigorous আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে সরকার 180 দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে। that soon we will be opening our first investment office in China. এদিন চীনের স্থানীয় সময় সকাল 9টায় বেজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাউজিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 9 বার চীন সফরের কথা স্মরণ করে তার সম্মানে 2001 সালে খালেদা জিয়ার চীন সফরের ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে রাখা আছে বলে জানান লিউ হাইজিং। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার আগ্রহের কথাও জানান কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানও বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন হান্ডা চেরি সহ বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও দেশটির পানি সম্পদ মন্ত্রীর সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দেশটির সাথে অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আঞ্চলিক ভারসাম্যও গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, বেইজিং, চীন। তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে কারিগরি সহায়তায় ইতিবাচক সাড়া দিয়েছেন চীন সরকার। সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বেশ কয়েকটি চীনা শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে ভূ রাজনীতিতে বাংলাদেশ অন্যতম খেলোয়াড় হয়ে উঠছে। আপনারা জানেন, চীন সফরের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় 12টায় বেইজিংয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, বাংলাদেশকে এগিয়ে নিতে কষ্ট করছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে ভূ রাজনীতিতে বাংলাদেশ অন্যতম খেলোয়াড় হয়ে উঠছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কমিউনিস্ট পার্টি অফ চায়না। এ সময় আরেক উপদেষ্টা মাহদি আমিন জানান, প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের প্রাণী সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও জানান তিনি। চীনের শীর্ষ ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন বলেও জানান মাহদি আমিন। বৈঠকে তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা, টেকসই সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ এবং অংশীদারত্বপূর্ণ সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদান করেন। এই সময় চীনা পক্ষ দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ততা আরো জোরদারে আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীনের সঙ্গে অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা আরো শক্তিশালী করতে চায় বাংলাদেশ। জান্নাতুল মোহনা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 2 বছর পর বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। আগামী 28 জুন থেকে শুরু হচ্ছে এই আবেদন প্রক্রিয়া।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর বিকেলেই যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টার পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অব অনার নেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করেন নিজের পরিচয়পত্র। বৈঠকে দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করে সম্মানজনক সম্পর্কের উপর জোর দেওয়া হয়। বঙ্গভবনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে হাইকমিশনার হিসেবে তার কাজ শুরু করেন দীনেশ ত্রিবেদী। এরপর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যান নতুন ভারতীয় হাইকমিশনার। সেখানে পরিদর্শন শেষে প্রায় 2 বছর বন্ধ থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. নবনিযুক্ত এই হাই কমিশনার আরও জানান, ট্যুরিস্ট ভিসার জন্য প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগ থেকে আবেদন করা যাবে। পাশাপাশি মেডিকেল ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর পরিধিও বাড়ানো হবে। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। শুধু ট্যুরিস্ট ভিসাই নয়, সীমান্ত সমস্যা সমাধান এবং অন্যান্য অমীমাংসিত ইস্যুগুলো নিয়েও ইতিবাচক উপায়ে নয়াদিল্লি দ্রুত কাজ করতে চায় বলে জানান তিনি। The people to people ties between our two sovereign nations. ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বড় আকারের বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য পুরনো মডেল থেকে বেরিয়ে এসে এবার নতুন মডেলে বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। 2026-27 অর্থ বছরের বাজেট পর্যালোচনায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সেমিনারের আয়োজন। সুদের হার বেশি হওয়া মানে সরকার যে উন্নয়ন প্রকল্পগুলো নিতে যাচ্ছেন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বৃহস্পতিবার সকালে এ সেমিনারে বক্তারা বলেন, এবারের উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন ও জিডিপি বৃদ্ধি সহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা জরুরি। যে ইন্টারেস্ট পেমেন্ট কিন্তু সরকারের বাড়ছে, যেহেতু ঘাটতি আছে সরকারকে লোন করতে হয়। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির গণতান্ত্রায়নে মডেল বাস্তবায়নে সর্বস্তরের জনসাধারণকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। There is so much happening. আমরা যদি আমাদের ডিরেগুলেশনগুলো করতে পারি ঠিকমতো, পলিসিগুলো ঠিকমতো করতে পারি, ফিনান্সিয়াল সেক্টর রিফর্মটা যদি শেষ করতে পারি, এভরিথিং ইন প্যারালাল চলতেছে। We are trying everything in parallel. নতুন প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়ে অগ্রগতি মূল্যায়নে সরকার বাস্তবায়নের হার নিয়মিত তদারকি করবে বলেও জানান তিনি। গভর্নমেন্টের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমাদের যে প্রমিসগুলো আছে, এগ্রিকালচার ইজ এ বিগ সাবজেক্ট, আমি ঢুকলাম না, এখন ঢুকতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে। বাট আমরা জানেন যে এই গভর্নমেন্টের ওভার দ্য টপ প্রায়োরিটি ইজ এগ্রিকালচার, এবং হয়তো ওইভাবে বাজেটে তার সব কিছু আসবে না। এগুলো যখন কাজ করতে যাচ্ছে আমরা তখন গ্র্যাজুয়ালি উই আর অ্যাড্রেসিং অ্যাজ ইট কামস। অনেক কিছু তো বাজেটে তার সব দেওয়া সম্ভব হয় না। এছাড়া ক্রিয়েটিভ ইকোনমিকে গুরুত্ব দিয়ে রাজধানীর পূর্বাচলে থিয়েটার ডিস্ট্রিক্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আমরা চিন্তা করলাম উইফ ইউ ক্যান কম্বাইন সবকিছু মিলাই, এই সাপোর্টটা যদি আমরা গভর্নমেন্ট থেকে তাদেরকে দিই। সেমিনারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাত নিয়ে আলোচনা করেন বক্তারা। তাদের লাইফস্টাইলে, আমাদের ফরেন কারেন্সি আর্নিং এ। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। সবাই। আজ পবিত্র আশুরা, হিজরি 1448 সনের মহররম মাসের 10 তারিখ। মুসলিম উম্মার জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ এবং একই সঙ্গে গভীর শোকের দিন। 61 হিজরির 680 খ্রিস্টাব্দে 10 মুহররম এই আশুরার দিনে বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে এক নিদারুণ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে। ইসলামের ইতিহাসে এই দিনটি নানা তাৎপর্যপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার শোকাবহ ঘটনা পবিত্র আশুরাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সঙ্গীরা হিজরি 61 সনের 10 মুহররম ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন। ইসলামের প্রকৃত আদর্শ, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের এই আত্মত্যাগ ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত। পবিত্র আশুরা উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দেওয়া বাণীতে তিনি বলেন, পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানব কল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামের ইতিহাসে এটি এক অনন্য তাৎপর্যপূর্ণ দিন। এটি শুধু শোক ও স্মরণে সীমাবদ্ধ নয়, বরং সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও নৈতিক দৃঢ়তার চিরন্তন শিক্ষা ধারণ করে। তিনি আরও বলেন, কারবালার ঘটনা মানব ইতিহাসের এমন এক অবিস্মরণীয় অধ্যায় যা যুগে যুগে মানুষকে সত্যের পক্ষে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করে আসছে। পবিত্র আশুরায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালানে চলছে নানা আচার অনুষ্ঠান। এদিন কারবালা প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের শোকাবহ ঘটনা স্মরণ করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। এ উপলক্ষে শুক্রবার বের হবে তাজিয়া মিছিল। এ আয়োজনকে ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হিজরি সনের প্রথম মাস মুহররম। প্রায় 1350 বছর আগে এই মাসের 10ম দিনে ইরাকের কারবালার প্রান্তরে ইমাম হোসেনের আত্মত্যাগ আজও শোকে ভাসিয়ে দেয় মুসলিমদের, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মানুষদের। সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নিহত হন। সেই শোকের আবহে এদিন মাতম আর ইবাদত পালন করে শিয়া সম্প্রদায়ের মানুষ। কালো পোশাকে খালি পায়ে হাই হোসেন মাতম তুলে বের হয় তাজিয়া মিছিল। 10 মুহররম শুক্রবার আশুরার এই আয়োজনের আগেই শোকের আবহ পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেনি দালান এলাকায় চলছে প্রস্তুতি। ধর্মপ্রাণ শিয়া সম্প্রদায়ের মানুষ কালো পোশাকে সমবেত হচ্ছেন। শুরু হয়ে গেছে মাতম আর ইবাদত। আমাদের নবীর বংশ ইমাম হোসেন আছেন, ওনাদের জন্য দোয়া দুরূদ পড়তে আসি। ভালো লাগে, মন শান্তি লাগে। অশান্তি থাকলে আসি, নামাজ পড়ি, দোয়া করি। ওনাদের উসিলায় যে আমরা উনি যদি একটু গুনাহ মাফ করে আমার সমস্ত ফ্যামিলির গুনাহ মাফ করে দেবে। আমরা ওই ইরাক যাইতে পারতেছি না আপাতত, তো ওই প্রতিনিধি মাজার হিসাবে আমরা ইমাম হাসান হোসেনের মাজার জিয়ারত করতে আসি। এখানে আসলে আপনার অনেক উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যতে আসে আল্লাহ তাআলার মঙ্গল কামনা করে এবং এই আশুরার দিনের দোয়া কবুল হয়। আশুরায় নিরাপত্তা রক্ষায় মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, ডিবি সহ বিভিন্ন সংস্থা। শুক্রবারের তাজিয়া মিছিলে যোগ দিতে প্রস্তুত হাজারো মানুষ। সত্য আর ন্যায়ের পথে অটল থাকার প্রত্যয়ে পালিত হবে দিনটি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে চলছে নানা আচার অনুষ্ঠান। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কখন বের হবে তাজিয়া মিছিল এবং এ ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে? আয়োজন কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। আজ পবিত্র আশুরা 10 মুহররম এবং যদি একটু বলি যে ঠিক আপনি যেটি পোস্ট করেছেন সেটি হলো তাজিয়া মিছিলটি 10টা নাগাদ আপনার এখান থেকে বের হওয়ার কথা রয়েছে। এই পুরান ঢাকার যে হোসেনি দালান ইমামবাড়া, এখান থেকে যারা শিয়া সম্প্রদায়ের রয়েছেন তারা আসলে এখান থেকে বের হবেন একসাথে জড়ো হয়ে। বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন, যদিও তাদের যে ইবাদত বন্দেগী সেটি কিন্তু এখনো চলছে এই হোসেনি দালানে, এবং তারা কিন্তু আরও কয়েকদিন আগে থেকেই কিন্তু এই প্রস্তুতি তারা নিচ্ছেন এবং এখন আসলে আজকে সর্বশেষ প্রস্তুতি এই সকালে। এবং তারা এখানে বিভিন্ন জায়গা থেকে নারী, পুরুষ এবং শিশু থেকে শুরু করে সবাই এখানে আসছেন এবং জড়ো হচ্ছেন। এবং সেই সাথে যদি বলি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে যে ঘোড়াটি নিয়ে আপনার যুদ্ধ করেছিলেন সেই ঘোড়াটি কিন্তু প্রতীক হিসেবে রাখা হয় এবং সেটিও কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এবং সেই সাথে যদি বলি যে নিশানগুলো যেগুলো রয়েছে সেগুলো আসলে প্রস্তুত করা হচ্ছে এই তাজিয়া মিছিল উপলক্ষে। এবং আরেকটু বলি যে আজকে কিন্তু প্রায় 63টি মিছিল বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হবে এবং তারপর তারা একসাথে আসলে আপনার বের হবেন এখান থেকে, এই হোসেনি দালান থেকে। এবং এখান থেকে বেরিয়ে তারা বিভিন্ন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা কিন্তু ধানমন্ডি যে অস্থায়ী কার্যালয় রয়েছে হোসেনি দালানে সেখানে আসলে যাওয়ার কথা
কথা রয়েছে। এবং যদি আরেকটু বলি যে আপনার আজকে কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আসলে আপনার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ছিলেন, তিনি আজকের এই দিনে কিন্তু আপনার কারবালার প্রান্তরে ইজিদের হাতে কিন্তু আসলে শহীদ হয়েছিলেন। এবং এরপর থেকে কিন্তু আসলে এই দিনটি যে শিয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই আপনার এই তাজিয়া মিছিলের মাধ্যমে এটি আসলে আপনার তারা পালন করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরকারি দলের কিছু সিনিয়র নেতাকর্মীদের দায়িত্বহীন হুস্কানিমূলক কথাবার্তার কারণে ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বারীকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার সকালে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এ তথ্য জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে আহত ছাত্র শিবির নেতা সালাউদ্দিনকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে যান জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি অভিযোগ করেন, সরকারি দলের কিছু সিনিয়র নেতাকর্মীদের দায়িত্বহীন উস্কানিমূলক কথাবার্তার কারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বারীকে হত্যা এবং সালাউদ্দিনকে পঙ্গু করে দেওয়া হয়েছে। খুন করে, গুম করে, অত্যাচার করে, সন্ত্রাস করে কোনোদিন কোনো আদর্শকে নির্মূল করা যাবে না। এ সময় তিনি বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও জামাতে ইসলামী তা মেনে নিয়েছে, কিন্তু তাতে সরকারি দল দুর্বলতা মনে করলে ভুল করবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও, আমাদের বিজয় জোর করে কেড়ে নেওয়া সত্ত্বেও আমরা শুধু দেশটা বিশৃঙ্খলা এবং সিভিল ওয়ারের দিকে না যাক, গৃহযুদ্ধের দিকে না যাক, এই জন্য এই নির্বাচনের রায় মেনে নিয়েছি। সরকারি দলের বন্ধুরা যদি মনে করেন যে আমরা বীথ এবং আমরা দুর্বল, মারাত্মক ভুল করবে। এদিন দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচি ঘোষণা দেন। কর্মসূচির মূল দাবি বা লক্ষ্য হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা। বিএনপি সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। আগের ফেসিবাদী স্টাইলে আবার কর্তৃত্ববাদ ফিরিয়ে আনার যাবতীয় ব্যবস্থা করেছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ কি বলছে, কেন এই হত্যাকাণ্ড, কিছু জানা গিয়েছে কিনা জানাবেন বিস্তারিত। নাবিলা, আপনি যেমনটি বলছেন যে লক্ষ্মীপুরে গতকাল রায়পুরে যে ৩ মেয়ে মা সহ ৪ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় সন্দেহভাজন যে একজন রয়েছে অনন্ত মজুমদার, তাকে সাধারণ জনগণ পিটিয়ে হত্যা করে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যান। এই ঘটনায় লক্ষ্মীপুরে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেহেতু ঘটনাস্থল ওই বাসায় ওই যে ৫ জন মারা গেছে ৫ জন উপস্থিত ছিলেন, যে শাহানুর বেগম যে একমাত্র ছেলে প্রদীপ, সে তো সিপাত, সে দোকানে থাকার কারণে সেই ঘটনাস্থল থেকে বেঁচে যায় এবং আসলে তার কাছেও সেই ঘটনাটা আমরা কথা বলে দেখেছি। তিনি ঘটনা সম্পর্কে আমাদেরকে কোনো কিছু বলতে পারছেন না যে অনন্ত মজুমদার কেন তাদের বাসায় এসেছে। এছাড়াও যে লক্ষ্মীপুরের যে পুলিশ সুপার আবু তারেক, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন পুলিশ তদন্ত করছে। এই ঘটনা এখন পর্যন্ত মোটিভ উদ্ঘাটিত হয়নি এবং লক্ষ্মীপুর পুলিশ বা একটু আমাদেরকে যেটা জানিয়েছেন যে চট্টগ্রাম রেঞ্জের যে ডিআইজি, তিনি গতকাল রাত ২টার পরে রায়পুরে যে সেই ডাকাতিয়া নদীর পাড়ে তাদের ঘটনাস্থল সেটি পরিদর্শন করেন এবং তিনি এই ঘটনা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে তিনি চিরঙ্গিয়া গিয়ে সংবাদ সম্মেলন করে তিনি আরো কিছু জানাবে এবং তিনি এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে দ্রুত ঘটনা যে মোটিভ সেটি বের করার জন্য কাজ করার জন্য ইয়ে করছে এবং গতকাল র্যাব ১১ যে অধিনায়ক রয়েছেন তারাও এখানে এসেছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এছাড়া যে
লাশ রয়েছে, যে শাহিনুর বেগমের যে লাশ, আজ তাদের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে। তার স্বজনরা এসেছে, তারা ময়নাতদন্ত শেষে তারা লাশ গ্রহণ করে তারা তাদের কুমিল্লা চান্দিনা নিয়ে যাবে। নাবিলে এ ছিল লক্ষ্মীপুর থেকে 5 মার্ডার সম্পর্কে সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন লক্ষ্মীপুরের রায়পুরে মা এবং 3 মেয়েকে হত্যার ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ তারিক। শাকসবজি এবং মাছ মাংসের দাম আজ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, বাগেরহাটে শাকসবজি এবং মাছের বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে, তবে দামের ভিতরে কিছুটা মিশ্রতা দেখা দিচ্ছে। অর্থাৎ কিছু কিছু সবজি ও মাছের দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সবজি এবং মাছের দাম কিছুটা কমেছে। এই মুহূর্তে আমি আছি বাগেরহাট শহরের যে মাছের বাজারটি রয়েছে সেই বাজারে, এবং আমি এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি যে এখানে রুই, কাতলা থেকে শুরু করে যে কাঠ জাতীয় যে মাছগুলো, এই মাছগুলো প্রতি সাইজ অনুযায়ী কেজিতে 300 থেকে 400 টাকা করে নেওয়া হচ্ছে, যেটা কিছুটা বেশি বলে দাবি করছেন ক্রেতারা। এবং কিছুদিন আগেও এই মাছের দাম ছিল 250 থেকে 350 টাকা সাইজ অনুযায়ী। এছাড়া পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, যেটিও কিছুটা বেশি বলে দাবি করছেন বিক্রেতারা। এছাড়া দাম বেড়েছে চিংড়ি মাছের, 50 থেকে 60টি চিংড়ি মাছের যে কেজি হয়, সেই বাগদা মাছে আমরা দেখতে পাইছি যে বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি করে, এবং ছোট যে চিংড়ি রয়েছে সেইগুলো বিক্রি হচ্ছে প্রায় 800 থেকে 850 টাকা করে। তবে দাম কমেছে ইলিশ মাছের, যে আধা কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 টাকা, এবং 1 কেজির উপরে যে ইলিশ মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে এই মুহূর্তে 2500 টাকায়, যেটি পূর্বের তুলনায় দাম অনেকটা কম, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। এছাড়া আমি গিয়েছিলাম মাংসের বাজারে, সেখানে যেমনটি দেখেছি যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বর্তমানে 160 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি আগের মতোই 300 টাকা থেকে 310 টাকায় বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি যথাক্রমে 450 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া গরু এবং খাসি বিগত রোজার ঈদের থেকে দাম বেড়ে গিয়েছে, এবং বর্তমানে যথাক্রমে গরু 800 টাকা করে কেজি এবং খাসি 1200 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি সবজির বিষয়ে বলি, যে এই মুহূর্তে কিন্তু উস্তে, করলা, ঢেঁড়স, বেগুন এইসব সবজির চাহিদাই বেশি থাকে, এবং এর ভিতরে বেগুনের দামের যদি আমরা দেখি, এটির দাম এখনো অনেক বেশি রয়েছে এবং কেজিতে 80 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম তুলনামূলক অনেকটাই কম রয়েছে। তো বাগেরহাটের সবজি ও মাছ মাংসের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাবিলা। তারিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।